গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম জুল ভার্নের অ্যাডভেঞ্চার উপন্যাস স্কুল ফর রবিনসনস। পড়ছি এর দ্বিতীয় পর্ব। আমাদের নতুন ইউটিউব চ্যানেল কসমিসোল এবং কসমিসোল বাংলা, আশা করছি চ্যানেলগুলো আপনারা ভিজিট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলের লিংক স্ক্রিনে চলে আসবে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর হোম পেজেও চ্যানেল দুটির লিংক দেওয়া আছে। কসমিসোল নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমরা নতুন ভিডিওর আপডেটগুলো দিয়ে থাকি। চাইলে আপনারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। পেজটির লিংক আপনারা স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আরাম আয়েশের কোনো অভাব নেই জাহাজে। নিজের কেবিনের যেদিকে সবচেয়ে বেশি আলো পড়ে সেদিকের দেয়ালে ফিনার ফটোটা ঝুলিয়েছে গডফ্রে। বিছানাটা তার বিশাল দোলনা, বাথরুমটা কেবিন সংলগ্ন। কেবিনে লেখাপড়ার জন্য একটা টেবিল দেয়া হয়েছে, কাপড় চোপড় রাখার জন্য একটা ওয়ার্ড্রব আছে। এত রকম সুযোগ সুবিধে পেলে সারা জীবনে সে বেরিয়ে কাটাতে পারে। গডফ্রের মনে ফুর্তি আর ধরে না, দিনগুলো তার বড়ই আনন্দে কাটছে। কিন্তু টার্টলেটের দিনকাল তেমন ভালো যাচ্ছে না। গডফ্রের কেবিন থেকে তার কেবিন খুব একটা দূরে নয়, তবে আকারে তাঁরটা বেশ ছোট। বিছানাটাও খুব শক্ত। কেবিনে মাত্র 6 বর্গগজ মেঝে। নাচুনে একজোড়া পায়ের জন্যে এই জায়গা খুব কম হয়ে গেল না? জুন মাসের আবহাওয়া অনুকূলই থাকল। উত্তর পূর্ব দিক থেকে শান্ত বাতাস বইছে। ক্যাপ্টেন টার্কট পুরো দমে ইঞ্জিন চালিয়ে ফুল স্পিড তুললেন। তারপর ওড়ালেন সবগুলো পাল। রাজহাঁসের মতো দ্রুত বেগে পানি কেটে ছুটছে স্বপ্ন। সাগর শান্ত থাকায় সি সিকনেস কাউকে কাবু করতে পারল না। দেখতে দেখতে মার্কিন উপকূল দিগন্তের আড়ালে হারিয়ে গেল। প্রথম দুদিন উল্লেখ করার মতো কিছুই ঘটল না। সূর্য যখন মধ্যরেখায় পেরোয়, রোজই ক্যাপ্টেন টার্কট তার খাতায় সমস্ত তথ্য টুকে রাখেন। তারপর মেটকে নিয়ে নিজের কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দেন। বদ্ধ ঘরের ভেতর ফিসফাস করেন তারা। কি বিষয়ে গোপন আলোচনা হয় বোঝা যায় না। কেবিন থেকে বেরিয়ে এলে দেখা যায় দুজনেই দুশ্চিন্তার কাহিল হয়ে পড়েছেন। কিন্তু কি নিয়ে তাদের এত উদ্বেগ তা কাউকে বলেন না। গডফ্রে অবশ্য এসব কিছুই খেয়াল করল না। জাহাজ চালানো সম্পর্কে তার তো কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু ক্যাপ্টেন আর জাহাজের আচরণে মাল্লারা খুবই বিস্মিত হল। রওনা হবার পর 1 সপ্তাহের মধ্যে আবহাওয়া যখন শান্ত স্বাভাবিক, পরপর কয়েক রাত চুপি চুপি বদলে দেওয়া হলো জাহাজের গতিপথ। ব্যাপারটা অত্যন্ত রহস্যময়, অথচ ক্যাপ্টেন বা মেটের কাছ থেকে এর কোনো ব্যাখ্যা পাওয়া গেল না। তারপর 12 তারিখে জাহাজে অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটল। তখন সকাল। এক টেবিলে নাস্তা খেতে বসেছেন ক্যাপ্টেন টার্কট, মেট ও গডফ্রে। হঠাৎ দিক থেকে একটা গোলযোগের আওয়াজ ভেসে এলো। এক মুহূর্ত পর ডাইনিং রুমের দরজা দরাম করে খুলে গেল। দোরগোড়া এসে দাঁড়িয়েছে একজন মাল্লা। সে চিৎকার করে বলল, ক্যাপ্টেন টার্কট! টেবিল ছেড়ে ঝট করে দাঁড়িয়ে পড়লেন ক্যাপ্টেন। কি ব্যাপার? জাহাজে এক চীনাকে পাওয়া গেছে। কি বলে? জাহাজে চীনাম্যান? হ্যাঁ ক্যাপ্টেন, জলজ্যান্ত একটা চীনা লোক। অদ্ভুত ব্যাপার, লোকটা জাহাজের খোলে লুকিয়েছিল। হঠাৎ আমরা তাকে দেখতে পেয়েছি। এ কিভাবে সম্ভব? একটা লোক জাহাজের খোলে লুকিয়ে থাকলো, অথচ আমরা জানতেই পারলাম না। কিভাবে জানতে পারব? লোকটা লুকিয়েছিল পাটাতনের তলায়। বেটাকে তাহলে সাগরের তলায় চালান করে দাও, কঠিন সুরে নির্দেশ দিলেন ক্যাপ্টেন টার্কট। মাল্লার লোকটা চোখ বড় বড় করে মাথা ঝাঁকালো, বলল, জি হুজুর, আপনার নির্দেশ মতোই কাজ হবে। ক্যালিফোর্নিয়ার লোকজন চীনাদের দু চোখে দেখতে পারে না। চীনদের সম্পর্কেও তাদের ব্রিটিশনা প্রবল। মাল্লার লোকটা ক্যাপ্টেনের নির্দেশ খুশি মনেই পালন করবে। তবে মাল্লার পিছু নিয়ে ক্যাপ্টেন টার্কট সেই মুহূর্তে জাহাজের ফোর ক্যাসলের দিকে ছুটে এলেন ব্যাপারটা সরেজমিনে তদন্ত করার জন্যে। তার সঙ্গে থাকল মেট ও গডফ্রে। ইতিমধ্যে 2-3 জন খালাসি চীনা লোকটার হাতে হাত কড়া পরিয়ে দিয়েছে। বেচারাকে একা পেয়ে 2-4টে কিল ঘুষি মারতেও ছাড়ছে না। লোকটার বয়স খুব বেশি হলে 40 হবে। সুঠাম স্বাস্থ্য, চোখে মুখে বুদ্ধির দীপ্তি। হাবভাব দেখে বোঝা যায় লোকটা চটপটে, তবে আলো বাতাসহীন খুপড়িতে কয়েকদিন থাকায় বেশ কাহিল হয়ে পড়েছে। ক্যাপ্টেনের নির্দেশে খালাসিরা তাকে ছেড়ে দিল। লোকটাকে তিনি প্রশ্ন করলেন, কে তুমি? তোমার পরিচয় কি? আমি সূর্য সন্তান। নাম বলো। আমার নাম সেংভু। লোকটা বলল, চীনা ভাষায় সেংভু অর্থ যে বাঁচে না। ব্যাখ্যা করো, এই জাহাজে তুমি কি করছো? চেয়েছিলাম আপনাদের জাহাজে চড়ে সাগর পাড়ি দেব, ম্লান সুরে বলল সেংভু। আমি কারো কোনো ক্ষতি করিনি।
জাহাজ ছাড়ার আগেই খোলের মধ্যে লুকিয়েছিলে, তাই না? জি হুজুর। বিনা পয়সায় যুক্তরাষ্ট্র থেকে চীন দেশে যাবার মতলব? হুজুর, যদি দয়া করে নিয়ে যান। কিন্তু যদি দয়া না করি, যদি বলি, ওহে হলুদ ওরাংওটাং, তুমি সাঁতার কেটে নিজের দেশে ফিরে যাও, যদি আমাকে সাগরে ফেলেই দেন, সেই চেষ্টাই করতে হবে আমাকে, বলল সিংভু। তবে তাতে সলিল সমাধি ঘটবার সম্ভাবনাই বেশি। তুমি বোধহয় চাইছ এই আমরা তোমাকে সাগরে ফেলে দিই, যাতে শাস্তিটা এড়িয়ে যেতে পারো। ক্যাপ্টেন টার্কট গম্ভীর হলেন। কিন্তু আমি তোমাকে এত সহজে পার পেতে দেব না। এই পর্যায়ে ব্যাপারটায় নাক গলাল গডফ্রে। সে যুক্তি দিল, স্বপ্নে একজন চীনা থাকার অর্থই হল ক্যালিফোর্নিয়ায় একজন চীনা কম থাকা। তারপর সে জিজ্ঞেস করল, ক্যাপ্টেন, আপনার কি মনে হয় না যে ক্যালিফোর্নিয়ার চীনাদের সংখ্যা এমনিতেই খুব বেশি? হ্যাঁ, খুব বেশি। কাজে এই লোকটা যখন স্বেচ্ছায় ক্যালিফোর্নিয়া ত্যাগ করেছে, ওকে আমাদের সাহায্য করা উচিত। ইচ্ছে করলে ওকে আমরা সাংহাই বন্দরে অনায়াসে নামিয়ে দিতে পারি। যুক্তরাষ্ট্রে চীনাদের সংখ্যা এত বেড়ে গেছে যে ব্যাপারটা নিয়ে মার্কিনীরা রীতিমতো আতঙ্কিত। গডফ্রের প্রস্তাবে ক্যাপ্টেন টার্কট অজ্ঞতা রাজি হয়ে গেলেন। এরপর সিংভুকে জেরা করা হলো। সান ফ্রান্সিসকোয় ফরাসিদের অনেক থিয়েটার আছে। সিংভু এরকম একটা থিয়েটারে অভিনয় করে। সে আসলে কৌতুকাভিনেতা, কিন্তু লোক হাসিয়ে পেট ভরলেও মনটা দেশে ফেরার জন্য আকুলি বিকুলি শুরু করেছিল। সেজন্যই গোপনে এই জাহাজে উঠে লুকিয়ে থাকে সে। আশা ছিল কারো চোখে ধরা না পড়ে চীন দেশে পৌঁছাতে পারবে। সঙ্গে খাবার দাবার ছিল, সেসব ফুরিয়ে গেলে জাহাজের খাবার চুরি করে খেত। ধরা পড়েছে ঠিকই, কিন্তু তার অপরাধ এমন গুরুতর নয় যে মৃত্যুদণ্ড দেয়া যেতে পারে। সিংভুর সাজা মাপ হয়ে যাওয়ায় এখন আর তাকে খোলের ভেতর লুকিয়ে থাকতে হবে না। ডেকেই তার থাকার ব্যবস্থা হলো। তবে সে কারো সঙ্গে বিশেষ কথা বলে না। মাঝিমাল্লাদের পারতপক্ষে এড়িয়েই চলে, খায়ও নিজের খাবারই। পরবর্তী 3 দিন তাপমাত্রা শুধু নামতেই থাকল। আবহাওয়াও খামখেয়ালি শুরু করেছে। হঠাৎ ঝমঝম বৃষ্টি, কখনো বা এলোমেলো মাতাল বাতাস। বাতাসের দিকও বদলে গেছে, দক্ষিণ পশ্চিমে ছুটছে এখন। সুযোগ বুঝে বেয়ারা হয়ে উঠেছে ঢেউগুলো। স্বপ্নকে মাঝে মধ্যেই ফেনার মাথায় তুলে ধরছে, পর মুহূর্তে আবার সবেগে নামিয়ে আনছে 2 জলস্তম্ভের মধ্যবর্তী গভীর খাদে। এলোমেলো মাতাল বাতাসে পালগুলো কোনো কাজে আসছে না, ওগুলো খুলে রাখা হয়েছে। স্বপ্ন এগোবার চেষ্টা করছে পুরোপুরি ইঞ্জিনের ঘাড়ে চেপে। ক্যাপ্টেন ইঞ্জিনটাকে পুরোদমে চালাতে নিষেধ করলেন, কারণ বয়লারের ওপর বেশি চাপ পড়লে সমস্যা হতে পারে। এরকম আবহাওয়ায় স্বপ্ন ভাঙছে না, তবে খুব ঝাঁকি খাচ্ছে। জাহাজের অবিরাম দোল হাসি মুখেই মেনে নিল গডফ্রে। এর মধ্যে সাগরকে ভালোবেসে ফেলেছে সে, কাজেই একাত্ম অত্যাচার সহ্য করতে তার আপত্তি নেই। কিন্তু অধ্যাপক টার্টলেটের দৃষ্টিতে সাগর হল পরম শত্রু। ঢেউ আর বাতাস স্বপ্নকে নিয়ে যত বেশি খেলছে, টার্টলেটও তার সঙ্গে পাল্লা দিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। তার দীর্ঘকালের অভ্যাস নৃত্যের তালে তালে পা ফেলে হাঁটাচলা করা, কিন্তু অশান্ত সাগরে সচল কোনো জাহাজের ডেকে সেভাবে পা ফেলা সম্ভব নয়। প্রতিবারই যেখানে পড়ার কথা সেখানে পা ফেলতে ব্যর্থ হচ্ছেন তিনি। এরকম বৈরী পরিবেশে নিজের কামরায় যে শুয়ে থাকবেন তারও উপায় নেই। জাহাজের এই দুলুনি তাকে এমন অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছে যে কোথাও তিনি স্থির হয়ে শুতে বা বসতে পারছেন না। এ এক অদ্ভুত উভয় সংকটই বটে। না তিনি স্থির হতে পারেন, না অস্থির হতে পারেন। নিজের কামরায় দাঁড়িয়ে ভয় পাচ্ছেন তিনি, এবার নির্ঘাত জ্ঞান হারিয়ে ফেলবেন। অস্তিত্ব বিপন্ন হলে মানুষ অনেক অদ্ভুত কাণ্ড করে। টার্টলেট নিজের কেবিন থেকে ডেকে আশ্রয় পাবার আশায় ছুটে এলেন, কিন্তু এখানে আসার পর দেখা গেল জাহাজ যখন যেদিকে কাত হচ্ছে তিনিও সেদিকে গড়াচ্ছেন। পালা করে একবার এদিকে আসছেন, একবার ওদিক যাচ্ছেন। এভাবে গড়াতে থাকলে প্রাণবায়ুকে বেশিক্ষণ শরীরের ভেতর ধরে রাখা যাবে না। এটা উপলব্ধি করে একদিকে রেলিং আঁকড়ে ধরার চেষ্টা করলেন টার্টলেট। তাতে ব্যর্থ হয়ে শেষ চেষ্টা হিসেবে হাত বাড়ালেন দড়ি ধরার দিকে, কিন্তু সেগুলো হাত থেকে একসময় ছুটে গেল। জাহাজের ডেকে এই যে দাপাদাপি শুরু করেছেন তিনি, আধুনিক নৃত্যশিল্পের সঙ্গে তার কোনো সম্পর্ক খুঁজতে যাওয়াটা নেহায়েত বাতুলতা হবে। টার্টলেট ভাবছেন, জাহাজ ও সাগরের এই অত্যাচার থেকে বাঁচার একটাই উপায়। বেলুনের মতো তিনি যদি হুশ করে আকাশে উঠে যেতে পারতেন। কোল্ডরূপের প্রতি মনটা তার বিরূপ হয়ে উঠল। এ তার খামখেয়ালি ছাড়া কি? এত থাকতে একজন নৃত্য শিক্ষককে ভাগ্নের সহযাত্রী করে পাঠিয়েছেন। দিনে অন্তত 20-25 বার ক্যাপ্টেন টার্কটকে প্রশ্ন করছেন তিনি, এই বিচ্ছিরি আবহাওয়া কতদিন থাকবে? ঠিক বলতে পারছি না, নির্লিপ্ত সুরে জবাব দেন ক্যাপ্টেন।
সত্যি কথা বলতে কি, ব্যারোমিটারের ভাবসাব আমার সুবিধের মনে হচ্ছে না। খুব তাড়াতাড়ি, মানে 2-1 দিনের মধ্যে ডাঙায় পৌঁছানোর ব্যবস্থা করা যায় না? কাতর কণ্ঠে জানতে চাইলেন টাটলেট। কি বললেন? 2-1 দিনের মধ্যে ডাঙায় পৌঁছাতে চান? তিক্ত হাসি ফুটল ক্যাপ্টেনের মুখে। ও বুঝেছি, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। সাগরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন টাটলেট। হায়, অথচ একেই লোকে প্রশান্ত মহাসাগর বলে। টাটলেট শুধু যে সি সিকনেসে আক্রান্ত হয়েছেন তা নয়, তিনি জলাতঙ্কেও ভুগছেন। প্রতি মুহূর্তে তার ভয় লাগছে, পাহাড়ের মতো উঁচু ঢেউগুলো স্বপ্নকে গ্রাস করবে, জাহাজের সঙ্গে তিনিও ডুবে যাবেন। ক্যাপ্টেনের কাছ থেকে কোনো রকম আশ্বাস না পেয়ে ছাত্রের কাছে ছুটে এলেন অধ্যাপক। শুনছ গডফ্রে, আমাদের আসলে বেঁচে থাকার কোনো আশা নেই। প্রশান্ত মহাসাগর যদি শান্ত না হয়, সবাইকে ডুবেই মরতে হবে। শিক্ষকের নরম সুরে অভয় দিল গডফ্রে। আপনি শুধু শুধু আতঙ্কিত হচ্ছেন। আমি যেভাবে বলি সেভাবে ব্যাপারটা চিন্তা করে দেখুন। নিজেকে প্রশ্ন করুন, জাহাজ কেন বানানো হয়? নিজেকে প্রশ্ন করব? অবাক হয়ে জিজ্ঞেস করলেন টাটলেট। বেশ, করলাম। জাহাজ কেন বানানো হয়? তারপর নিজেই উত্তর দিন। জাহাজ বানানো হয় ভেসে থাকার জন্যে। আবৃত্তি করলেন টাটলেট। একটা জাহাজ কেন ভেসে থাকবে, এর পিছনে অনেক যুক্তি আছে। এবার ছাত্র গডফ্রে পরামর্শ দিল। কল্পনার শক্তির সাহায্যে মাথা খাটিয়ে যুক্তিগুলো খুঁজে বের করুন। মুখে উচ্চারণ করে নিজেকে শোনান। দেখবেন সমস্ত অকারণ ভয় আপনার মন থেকে মুছে গেছে। টাটলেট চিৎকার করে প্রতিবাদ জানালেন। বলা যায় মুহূর্তে তিনি বিদ্রোহী হয়ে উঠলেন। সব বাজে কথা গডফ্রে। যে কোনো জাহাজের স্বাভাবিক পরিণতি ডুবে যাওয়া। জাহাজ না বানানো হলে ডোবার মতো কিছু থাকত না, এটাই সহজ যুক্তি। যেহেতু বানানো হয়েছে, কাজে ওটা ডুববে। অসহায় ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে চুপ করে থাকল গডফ্রে। ছাত্রের চুপ করে থাকাটাকে হেরে গিয়ে চুপসে যাওয়া হিসেবে গণ্য করলেন টাটলেট এবং জাহাজ নির্ঘাত ডুববে ধরে নিয়ে কোমরে একটা লাইফ বেল্ট বেঁধে নিলেন। সেই থেকে রাত দিন 24 ঘন্টা শরীরে শোভা পাচ্ছে ওটা। সাগর ধমক দিলে বা হুমকি দিলে সেটাকে আরও আঁটো করে বাঁধেন। ফুঁ দিয়ে আরও একটু বেশি ফোলাবার চেষ্টা করেন বেলুনটাকে। কিন্তু যতই ফোলান, সেটা যথেষ্ট ফুলেছে বলে কখনোই তার মনে হয় না। টাটলেটের এই সাগর ভীতি ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখা উচিত। প্রথমবার যারা সাগর পাড়ি দিচ্ছে, তাদের পক্ষে ঢেউয়ের এই নিষ্ঠুর প্রলয় নৃত্য সহ্য করা সত্যি অত্যন্ত কঠিন। আবহাওয়া কিন্তু সত্যি দিনে দিনে আরও খারাপের দিকেই যাচ্ছে। প্রচণ্ড একটা ঝড় হবে, তার সমস্ত লক্ষণ ধীরে ধীরে প্রকট হয়ে উঠছে। ক্যাপ্টেন টারকট সাবধানী মানুষ। ইঞ্জিনের ক্ষতি এড়াবার জন্যে হাফ স্পিডে স্বপ্নকে চালাচ্ছেন তিনি। ঢেউ প্রতি মুহূর্তে জাহাজকে তুলে আছাড় মারছে। প্রপেলারগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। পর মুহূর্তে আবার ঘুরতে ঘুরতে চারপাশে পানি ছিটিয়ে উঠে আসছে। জাহাজের খোল ম্যালেরিয়া রোগীর মতো সারাক্ষণ থরথর করে কাঁপছে। একটা ব্যাপার খুব রহস্যময় লাগল গডফ্রের। অনেক চেষ্টা করেও এই রহস্যের কোনো কিনারা করতে পারেনি সে। দিনের বেলাও স্বপ্ন প্রচণ্ড ঝাঁকি খায়, এমন দুলতে থাকে যে পেটের সমস্ত নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসার জোগাড় হয়। কিন্তু রাতে এই ঝাঁকি আর দোল কি কারণে কে জানে অনেক কমে যায়। এই রহস্যের ব্যাখ্যা কি? সূর্য ডোবার পর আবহাওয়া শান্ত হয়ে যায় প্রতিদিন? না, তা কি করে হয়? 21শে জুন পার হয়ে যাচ্ছে। সেদিন রাতে রহস্যটা নিয়ে চিন্তা করছিল গডফ্রে। মাথাটা তার গরম হয়ে উঠল, জেদ চাপল। এর একটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা তাকে পেতেই হবে। রোজকার মতো আজও দিনের বেলা প্রচণ্ড ঝাঁকি খেয়েছে স্বপ্ন, সারাক্ষণ দুলেছে। সারাটা দিনই বাতাসের গতি ছিল প্রবল। তখন একবারও মনে হয়নি যে রাতে অবস্থার কোনো পরিবর্তন ঘটবে। কিন্তু সন্ধে হতেই দেখা গেল সব ঠান্ডা হয়ে গেছে, বাতাসও কম, সাগরও উত্তাল নয়। অদ্ভুত নয়? গরম কাপড়ে নিজেকে মুড়ে ডেকে বেরিয়ে এলো গডফ্রে। লুক আউট অর্থাৎ পাহারাদাররা গুলুয়ে দাঁড়িয়ে রয়েছে। ক্যাপ্টেন টারকটকে দেখা গেল সিঁড়ির ধাপে। গডফ্রে লক্ষ্য করল বাতাসের গতি আগের মতোই আছে, একটু কমেনি। কিন্তু ঢেউগুলোকে দিনের বেলা যেমন ফনা তুলতে দেখা গিয়েছিল, এখন তেমন দেখা যাচ্ছে না। এর রহস্য কি? গডফ্রের জন্য অবশ্যই আরও একটা বিষয় অপেক্ষা করছিল। সে দেখল জাহাজের চিমনি থেকে ওঠা ধোঁয়া একটা রেখা তৈরি করে পেছন দিকে সরে যাচ্ছে। তার মানে কি বাতাস দিক বদল করেছে? আপন মনে বিড়বিড় করল গডফ্রে। ক্যাপ্টেনের দিকে এগুলো সে। ক্যাপ্টেন! ক্যাপ্টেন টারকট প্রথমে গডফ্রেকে দেখতেই পাননি। হঠাৎ তাকে একেবারে গায়ের কাছে দেখে একটু যেন বিরক্তই হলেন।
আপনি মিস্টার গডফ্রে? এত রাতে? খোলা ডেকে? হ্যাঁ, ক্যাপ্টেন টারকট। আমি জানতে চাই। কি? প্রশ্নটা যেন বোমার মতো বিস্ফোরিত হল। আমি জানতে চাই, বাতাস কি হঠাৎ দিক বদলেছে? না তো মিস্টার গডফ্রে। সঙ্গে সঙ্গে কর্কশ সুরে জবাব দিলেন টারকট। অবশ্যই বাতাস দিক বদলায়নি, তবে এটুকু বলতে পারি যে প্রচণ্ড একটা ঝড় আসছে। বাতাস দিক বদলায়নি ঠিক জানেন? তাহলে চিমনির ধোঁয়া জাহাজের পিছন দিকে ছুটছে কেন? পিছন দিকে ছুটছে? কেমন যেন থতমতো খেয়ে গেলেন ক্যাপ্টেন টারকট। ও হ্যাঁ, যেন এই প্রথম ব্যাপারটা খেয়াল করলেন তিনি। রীতিমতো বিচলিত দেখালো তাকে। কিন্তু ধোঁয়া পিছন দিকে যাচ্ছে তো আমি কি করব? এতে আমার কোনো দোষ নেই। আপনার দোষ? আপনাকে কে দোষী করছে? আমি শুধু জানতে চাইছি, ধোঁয়াটা পিছন দিকে যাচ্ছে কেন? কেন আবার? প্রচণ্ড একটা ঝড় আসছে, সেই ঝড়ের হাত থেকে বাঁচার জন্যে জাহাজকে আমি উল্টো দিকে নিয়ে যাচ্ছি। সে কি? প্রায় আঁতকে উঠল গডফ্রে। তাহলে তো গন্তব্যে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে আমাদের। তা একটু দেরি হবে বই কি, তবে সকালে যদি দেখি সাগর শান্ত হয়ে এসেছে, তাহলে আবার আগের মতো পশ্চিম দিকে জাহাজ চালাবো। হঠাৎ গম্ভীর হয়ে উঠলেন ক্যাপ্টেন। মিস্টার গডফ্রে, আপনি বরং নিজের কেবিনে ফিরে যান। আপনার জন্যে সেটিই সব দিক থেকে ভালো হবে। আমি আপনার ভালো চাই, তাই আমার পরামর্শ ফেলে দেবেন না। যান, কেবিনে শুয়ে ঘুমাবার চেষ্টা করুন। তা না হলে কি? প্রায় চ্যালেঞ্জের সুরে জিজ্ঞেস করল গডফ্রে। তা না হলে কাল সকালে নড়ার শক্তিও পাবেন না, অত্যন্ত কাহিল হয়ে পড়বেন। ক্যাপ্টেন ফোনা নামাতে গডফ্রেও আর কথা বাড়াল না, ফিরে চলল কেবিনের দিকে। ফেরার সময় লক্ষ্য করল মেঘের মিছিল এত নিচে নেমে এসেছে যেন হাত বাড়ালে ছোঁয়া যাবে। পরিমরি করে ছুটছে উল্টো দিকে। গডফ্রের মনে হল ঝড় বোধহয় সত্যি একটা আসবে। তাড়াতাড়ি কেবিনে ঢুকে শুয়ে পড়ল সে। কিন্তু রাতে কোনো ঝড় এলো না। সকালে বাতাসের গতি বরং কমে গেল। দিক বদলে আবার পশ্চিমে ছুটছে স্বপ্ন। পরবর্তী ৪৮ ঘণ্টায় অদ্ভুত ব্যাপারটা ঘটল। জাহাজ দিনে পশ্চিমমুখ ছোটে, রাতে ছোটে পূবমুখ। ব্যারোমিটারের কাঁটা সামান্য ওপর দিকে উঠেছে। আশা করা যায় আবহাওয়ার দ্রুত উন্নতি ঘটবে। বাতাসও বইতে শুরু করবে উত্তরে। ঘটলও তাই। ২৫ তারিখ সকাল ৮টায় ডেকে এসে দাঁড়াল গডফ্রে। উত্তর থেকে পূব দিকে বইছে বাতাস। মেঘের মিছিলগুলোকে খেদিয়ে নিয়ে যাচ্ছে। অকস্মাৎ চারদিকে আলোর বন্যায় ভাসিয়ে দিয়ে সূর্যও বেরিয়ে এলো। সাগরের রং গাঢ় সবুজ। রোদ লেগে ঝিঁকিয়ে উঠল। প্রায় শান্ত ঢেউয়ের মাথায় সাদা ফেনার মুকুট। নিচের দিকে সবগুলো পাল টাঙিয়ে দিতেই বাতাসে ফুলে উঠল। চোখে দূরবীন। মেঘ দাঁড়িয়ে আছে গুলুয়ের কাছে। এগিয়ে এসে তার পাশে দাঁড়াল গডফ্রে। কালকের চেয়ে আজকের দিনটা বেশ শান্তই, কি বলেন? জিজ্ঞেস করল সে। হ্যাঁ, মাথায় ঝাঁকিয়ে সায় দিল মেঘ। মিস্টার গডফ্রে, সাগরের শান্ত দিকটায় সরে এসেছি আমরা। জাহাজ তাহলে নিজের পথ ধরেই এগুচ্ছে? না, এখনো সেটা সম্ভব হচ্ছে না। মানে কি বলতে চান আপনি? কেন, আপনি জানেন না মিস্টার গডফ্রে? কদিন কিরকম তীব্র বাতাস ছিল লক্ষ্য করেননি? বাতাসের ধাক্কায় অনেকটা উত্তর পূব দিকে সরে এসেছে জাহাজ। ঠিক পথ ধরতে হলে প্রথমে তো জানতে হবে এই মুহূর্তে কোথায় রয়েছি আমরা। তা জানা এমন কি কঠিন? ভুরু কুঁচকে বলল গডফ্রে। আকাশে সূর্য রয়েছে, আলোর তো কোনো অভাব নেই। দিগন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। এটা একটা প্রশ্ন হলো এই মুহূর্তে কোথায় রয়েছি? সাগর কি এতটুকু একটা জিনিস যে আলো থাকলেই বোঝা যাবে কোথায় রয়েছি? গডফ্রের অজ্ঞতা দেখে হাসল মেট। সূর্য মাথার উপর উঠুক, তখন বোঝা যাবে ঠিক কোথায় আমাদের অবস্থান। সেই অবস্থান জানার পরেই কেবল জাহাজ চালাবার হুকুম দেবেন ক্যাপ্টেন টারকট। এই প্রথম খেয়াল করল গডফ্রে জাহাজ চলছে না। ঘাবড়ে গিয়ে সে জানতে চাইল, ক্যাপ্টেন কোথায়? তাকে কোথাও দেখছি না কেন? ক্যাপ্টেন ক্যাপ্টেন নেই। নেই মানে? হা হয়ে গেল গডফ্রে। ও, আপনি তাহলে কিছুই জানেন না? আবার হাসল মেট। লুকআউট রিপোর্ট করল, পূব দিকে বিশাল সব ঢেউ দেখা যাচ্ছে। শান্ত সাগরে বিশাল ঢেউ মানে হল কাছাকাছি কোথাও সম্ভবত ডাঙা আছে, অথচ মানচিত্রে ডাঙার চিহ্নমাত্র নেই। তাই স্টিম লঞ্চ নিয়ে দেখতে গেছেন ক্যাপ্টেন টারকট। তার সঙ্গে ৪ জন মাল্লাও আছে। কখন গেছেন তিনি? কতক্ষণ আগে? অনেকক্ষণ তো হলো, ঘণ্টা দেড়েকের কম নয়। মুখ ভার করে গডফ্রে বলল, আমাকে একটা খবর দিতে পারতেন, তাহলে ওদের সঙ্গে আমিও যেতাম। আপনি হয়তো তখন ঘুমোচ্ছিলেন মিস্টার গডফ্রে। ক্যাপ্টেন সম্ভবত আপনার ঘুম ভাঙাতে চাননি। গডফ্রে জানতে চাইল, কোন দিকে গেল লঞ্চটা? উত্তর পূবে।
চোখে দূরবীন লাগিয়ে কি দেখছিলেন? লঞ্চটাকে? খুঁজছিলাম, হ্যাঁ, কিন্তু দেখতে পাচ্ছি না। অনেক দূরে চলে গেছে কিনা। ফিরতে কি দেরি হবে? না না, ক্যাপ্টেন দেরি করবেন না। সাগরের মেজাজ, সূর্যের অবস্থান ইত্যাদি ওনাকেই তো সব দেখতে হবে। অবশ্যই দুপুরের আগে ফিরে আসবেন তিনি। একটা দূরবীন নিয়ে গুলুয়ের একেবারে মাথার কাছে বসে পড়ল গডফ্রে। তাকেও সঙ্গে নেওয়া হয়নি, সেজন্যে মন খারাপ ঠিকই, কিন্তু ক্যাপ্টেনের আচরণের পিছনে যুক্তি খুঁজে পাচ্ছে সে। বড় আকারের ঢেউ কেন উঠছে এটা জানা খুবই জরুরি। কাছাকাছি ডুবো পাহাড় থাকলে এরকম বড় ঢেউ উঠতে পারে। জাহাজের নিরাপত্তার দায়িত্ব যেহেতু ক্যাপ্টেনের, তাকেই তো সব দেখতে হবে। 11:15টার দিকে ফিরে এলো লঞ্চ। ক্যাপ্টেন জাহাজে পা দিতেই ছুটে এলো গডফ্রে। জিজ্ঞেস করল, কি দেখলেন ক্যাপ্টেন? হাসি মুখে ক্যাপ্টেন টার্কট বললেন, গুড মর্নিং মিস্টার গডফ্রে। আমি ঢেউগুলোর কথা জানতে চাইছি। ও, ঢেউগুলো? না, ব্যাপারটা ঠিক বোঝা গেল না। লুকআউট সম্ভবত ভুলই করেছে। এখন তাহলে আমরা নিজেদের পথে এগুব? অবশ্যই, তবে তার আগে জেনে নিতে হবে ঠিক কোথায় রয়েছি আমরা। মেটকে এগিয়ে আসতে দেখা গেল। ক্যাপ্টেনকে সে জিজ্ঞেস করল, স্যার, লঞ্চটা কি আমরা জাহাজে তুলব? না, জাহাজের সঙ্গে বেঁধে রাখো, বললেন ক্যাপ্টেন, পরে কাজে লাগতে পারে। দুপুর 12টায় সেক্সট্যান্ট কম্পাসের সাহায্যে সূর্যের নিখুঁত অবস্থান নির্ণয় করলেন ক্যাপ্টেন। তারপর নির্দেশ দিলেন জাহাজ কোন দিকে যাবে। দিগন্তের দিকে একবার মাত্র চোখ তুলে তাকালেন তিনি। তারপর মেটকে ইঙ্গিতে পিছু নিতে বলে সোজা গিয়ে ঢুকলেন নিজের কেবিনে। মেট ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। বদ্ধ ঘরের ভেতর আবার তারা গোপন আলোচনায় বসেছেন। দিনটা আজ শান্তিময়। ফুল স্পিডে ছুটছে স্বপ্ন। বাতাসে তেমন জোর না থাকায় পাল টাঙানো হয়নি। অনেকদিন পর অধ্যাপক টার্টলেটকে ডেকে নাচতে দেখা গেল। তবে গডফ্রের শত অনুরোধেও কোমর থেকে লাইফ বেল্টটা খুলতে রাজি হলেন না। সন্ধ্যার দিকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে গেল চারদিক। গডফ্রের মনে একটা ভয় ঢুকল। একে রাত, তারপর কুয়াশা। জাহাজ যদি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খায়, নির্ঘাত ডুবে মরতে হবে। ক্যাপ্টেনের নির্দেশে সূর্যাস্ত যাবার সঙ্গে সঙ্গে জাহাজের সবগুলো লণ্ঠন জ্বালিয়ে দেওয়া হয়েছে। মাস্তুলে ঝুলছে বড় আকারের একটা লণ্ঠন। সাদা আলো ছড়াচ্ছে। বাম দিকে জ্বলছে টকটকে লাল আলো, আর ডান দিকে গাঢ় সবুজ। নিজের কেবিনে ফিরে শুতে না শুতেই ঘুমিয়ে পড়ল গডফ্রে। রাত 1টার দিকে প্রচণ্ড একটা শব্দ হল। ঘুমের মধ্যেই শিউরে উঠল গডফ্রে। পর মুহূর্তে ধর্মর করে উঠে বসল বিছানায়। হৃৎপিণ্ড এমন লাফাচ্ছে, মনে হলো বুকটা ফেটে যাবে। বিছানা থেকে নেমে দ্রুত কাপড় পরছে। শুনতে পেল ডেকের লোকজন চিৎকার করছে, জাহাজ ডুবে যাচ্ছে, জাহাজ ডুবে যাচ্ছে। এক লাফে কেবিন থেকে বেরিয়ে এলো গডফ্রে। ডাইনিং রুমের মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ে আছে কে যেন। আগে দেখতে না পাওয়ায় তার সঙ্গে ধাক্কা খেল সে। ভালো করে তাকাতে চিনতে পারল অধ্যাপক টার্টলেট। জাহাজের সব লোক ছুটে বেরিয়ে এসেছে ডেকে। মেয়েটার ক্যাপ্টেনকে ছুটোছুটি করতে দেখল গডফ্রে। দুজনে খুব উত্তেজিত। কি হয়েছে? হড়বড় করে জিজ্ঞেস করল সে। কিসের সঙ্গে ধাক্কা লাগল? কি করে বলবো? অসহায় একটা ভঙ্গি করে কাঁধ ঝাঁকালো মেট। কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, তবে জাহাজটা ডুবে যাচ্ছে। ডুবে যাচ্ছে? জাহাজ ডুবে যাচ্ছে? গডফ্রের কান্না পাচ্ছে। কেউ তার প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। গডফ্রে আন্দাজ করল নিশ্চয়ই কোনো ডুবো পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়েছে জাহাজ। স্বপ্ন যে ডুবছে তাতে কোনো সন্দেহ নেই। এর মধ্যে ডেকের নাগাল পেয়ে গেছে পানি। তার মানে ইতিমধ্যে নিচের ইঞ্জিন রুমে পানি ঢুকে পড়েছে। লাফ দিন, ঝাঁপিয়ে পড়ুন মিস্টার গডফ্রে, দোহাই লাগে, এখনই লাফিয়ে পড়ুন, চিৎকার করছেন ক্যাপ্টেন টার্কট। দেখতেই তো পাচ্ছেন স্বপ্নকে আমরা রক্ষা করতে পারবো না। সময় থাকলে লাফ দিন। জাহাজ যখন ডুববে পানিতে প্রচণ্ড একটা ঘূর্ণি তৈরি হবে। লাফ দিতে দেরি করলে ওই ঘূর্ণিতে পড়ে তলিয়ে যাবেন। গডফ্রে আতঙ্কে নীল হয়ে গেল। তবে নিজের কথা না ভেবে প্রথমেই সে তার নিত্য শিক্ষক অধ্যাপক টার্টলেটের কথা ভাবল। মিস্টার টার্টলেটের কি হবে? আপনি আর দেরি করবেন না, প্লিজ, এখনই লাফ দিন, বললেন ক্যাপ্টেন। মিস্টার টার্টলেটকে আমি দেখছি। ডাঙা খুব কাছে, একটু সাঁতার কাটলেই পৌঁছে যাবেন। কিন্তু আপনাদের কি হবে? সবাই লাফ দিয়ে ডাঙায় উঠবে, বললেন ক্যাপ্টেন। একা শুধু আমি শেষ পর্যন্ত জাহাজে থাকব। আমি ক্যাপ্টেন, কাজী সব লোক নিরাপদে চলে যেতে পারল কিনা তা তো আমাকেই দেখতে হবে। লাফ দিন, ঝাঁপিয়ে পড়ুন। গডফ্রে যে দক্ষ সাঁতারু, ক্যাপ্টেন টার্কটের তা ভালোই জানা আছে। সাঁতার জানলে কি হবে, এখনই ইতস্তত করছে গডফ্রে।
ইতিমধ্যে ডেকে পানি উঠতে শুরু করেছে। ক্যাপ্টেন গডফ্রেকে ইতস্তত করতে দেখে উদ্বিগ্ন হয়ে উঠলেন। এগিয়ে এসে হঠাৎ তার পিঠে ধাক্কা দিলেন তিনি। এক ধাক্কাতেই সাগরে ছিটকে পড়ল গডফ্রে। ক্যাপ্টেন আসলে গডফ্রের উপকারই করলেন। আর একটু দেরি হলে জাহাজ ডুবির ফলে সৃষ্ট ঘূর্ণবর্তে পড়ত গডফ্রে। সেই সঙ্গে তলিয়ে যেত সাগরের তলায়। পানিতে পড়ে ডুবসাঁতার শুরু করল সে। ঘূর্ণির নাগাল থেকে অনায়াসে দূরে সরে এলো। কয়েক মিনিট পরেই নাবিক আর মাল্লারা আর্তনাদ শুরু করল। সাদা, লাল, সবুজ জাহাজের সবগুলো লণ্ঠন নিভে গেল। সেই সঙ্গে গডফ্রের শেষ আশাও। স্বপ্ন ডুববে কি ডুববে না সে প্রসঙ্গ এখন বাসি হয়ে গেছে, কারণ পানির ওপর সেটার আর কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। স্বপ্ন মিথ্যে হয়ে গেল, হারিয়ে গেল চিরকালের জন্যে। খানিকটা সাঁতরাতেই ডাঙার নাগাল পেয়ে গেল গডফ্রে। চারিদিকে নিকোষ কালো অন্ধকার, নিজের হাত পর্যন্ত দেখতে পাচ্ছে না। নিয়তি কোথায় তাকে টেনে নিয়ে এলো? এত চিৎকার করে ডাকছে, অথচ কেউ সাড়া দিচ্ছে না কেন? এটা কি কোনো ডুবো পাহাড়ের চূড়া, নাকি কোনো দ্বীপ? ভয় পেলেও গডফ্রে সাহস হারাল না। অধ্যাপক টার্টলেট, ক্যাপ্টেন টার্কট আর মেয়েটের নাম ধরে চিৎকার করছে সে। কিন্তু ওরা কেউ সাড়া দিচ্ছে না। অন্ধকারে সাগরও দেখা যাচ্ছে না। তবে কি সে একা বেঁচে আছে? বাকি সবাই ডুবে গেছে জাহাজের সঙ্গে? ডাঙায় ওঠার পর কোন দিকে যাবে বুঝতে পারছে না গডফ্রে। জানে কোনো সাড়া পাবে না, তবু এখনো মাঝে মধ্যে ওদের নাম ধরে ডাকছে। গডফ্রে বুঝতে পারল সূর্য না ওঠা পর্যন্ত এখানেই তাকে অপেক্ষা করতে হবে। সূর্য উঠতে এখনো 3 ঘন্টা বাকি। 1, 2, 3 সেকেন্ড গোনা শুরু করেছিল গডফ্রে। একঘেয়ে লাগায় এখন আর গুনছে না। এক একটা মিনিট যেন একটা করে বছর। ঘুমিয়ে পড়া চলবে না, নিজেকে সাবধান করে দিল সে। নিজের সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করলে সময়টা কাটানো সহজ হবে। শখ চাপায় অ্যাডভেঞ্চারে বেরিয়েছে, একাত্র কষ্ট তো করতেই হবে। বিপদ যত ভয়ঙ্করই হোক, ঘাবড়ে যাওয়াটা পুরুষ মানুষের সাজে না। আপাতত তার একটা আশ্রয় আছে। একটা পরিস্থিতিকে অনেকভাবে দেখা যায়। তার পায়ের তলায় মাটি আছে, এটা কম কথা নয়। সাগরের ঢেউ আছড়ে পড়ছে ডাঙায়, তবে ঢেউগুলো এখন আর তাকে সাগরে নিয়ে গিয়ে নাকানি চোবানি খাওয়াতে পারবে না। কিন্তু জোয়ারের সময় কি হবে? জোয়ারে যদি এই পাহাড়ের চূড়া ডুবে যায়? জাহাজ ডুবি ঘটেছে ভরা জোয়ারের সময়, কাজে আবার জোয়ার শুরু হতে দেরি আছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই, এটা কি সত্যি একটা পাহাড়ের চূড়া? আর শুধু চূড়াটাই পানির ওপর মাথা তুলে রয়েছে, নাকি এটা আসলে বিশাল একটা দ্বীপের কিনারা? এক এক করে আরও প্রশ্ন জাগছে মনে। লঞ্চ নিয়ে ক্যাপ্টেন টার্কটকে এখানে এসেছিলেন? এটা কোনো মহাদেশের তীর নয় তো? তারপর গডফ্রের মনে পড়ল, ক্যাপ্টেন টার্কট বলছিলেন আশপাশে কোনো ডাঙা নেই। লঞ্চ নিয়ে খুঁজতে বেরিয়েও তিনি কোনো ডাঙার সন্ধান পাননি। তাহলে এখানে সে কিসের উপর দাঁড়িয়ে আছে? না, ডাঙা আছে, এবং সেই ডাঙাতেই সে দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন আরেকটু খোঁজ করলে ঠিকই এটা সন্ধান পেতেন। সকাল হলে বোঝা যাবে এই ডাঙা আসলে মহাদেশ, পাহাড়চূড়া নাকি কোনো দ্বীপ। গরম ওয়েস্টকোট আর ভিজে ভারী হয়ে ওঠা জুতোজোড়া খুলে ফেলল গডফ্রে। হঠাৎ প্রয়োজন দেখা দিলে সাগরে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি থাকা উচিত। আচ্ছা, জাহাজের বাকি সবাই কি সত্যি ডুবে গেছে? আবার ওদের নাম ধরে ডাকাডাকি শুরু করল সে, কিন্তু বৃথাই, কেউ সাড়া দিচ্ছে না। হঠাৎ গডফ্রে খেয়াল করল এত চিৎকার করছে সে, অথচ তার চিৎকার প্রতিধ্বনি সৃষ্টি করছে না। এটা খুবই খারাপ লক্ষণ। এর মানে হল আশপাশে কোনো পাহাড় বা বাড়িঘর নেই। তার চিৎকার কোথাও বাধা পাচ্ছে না। নানা রকম দুশ্চিন্তা আর অমঙ্গল আশঙ্কার ভেতর দিয়ে 3 ঘন্টা পার হল। হিম ঠান্ডায় থরথর করে কাঁপছে গডফ্রে। শরীরটা গরম রাখার জন্য কিছুক্ষণ হল হাঁটতে শুরু করেছে সে। পায়ের নিচে পাথর। ভোরটা ঘন কুয়াশায় ঢাকা, 1 হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। আরও 1 ঘন্টা পর কুয়াশা হালকা হতে শুরু করল। তার সামনে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে প্রকৃতি। কালো পাথর ক্রমশ উঁচু হয়ে উঠে গেছে। চারিদিকে উদ্ভট আকারের অসংখ্য পাথর ছড়িয়ে রয়েছে। গডফ্রে আসলে একটা খুব বড় পাথরের ওপর দাঁড়িয়ে রয়েছে। আরও সামনে সাগরের পানি, পানির ওপাশে আরও পাথর, সেগুলো সব বিশাল আকারের। যেমন উঁচু তেমনি চওড়া। ঢেউগুলো ছুটে এসে যেভাবে ভাঙছে,
সন্দেহ নেই সাগর এখানে খুব বেশি গভীর। সূর্যের অবস্থান আন্দাজ করতে পারায় দিক নির্ণয়ে কোনো অসুবিধে হল না। গডফ্রে পশ্চিম দিকে রয়েছে। রাশি রাশি পাথরখণ্ডের মাঝখানে যে পানি দেখা যাচ্ছে ওটা আসলে একটা খাঁড়ি। খাঁড়ি পেরোলেই যে শুকনো ডাঙা পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। কুয়াশা আরো হালকা হল। ধীরে ধীরে গডফ্রের সামনে উন্মুক্ত হল শৈবাল ভরা সৈকত। তারপর চোখে পড়ল সারি সারি টিলা, তবে কোনোটাই খুব বেশি উঁচু নয়। সবগুলো গ্র্যানিট পাথরের তৈরি। টিলাগুলো পূব দিগন্তটাকে আড়াল করে রেখেছে। ডাঙা, ডাঙা! উল্লাসে নেচে উঠতে ইচ্ছে করল গডফ্রের। হাঁটু গেড়ে বসে প্রার্থনা করল সে, কৃতজ্ঞতা জানাল ঈশ্বরকে। কোনো সন্দেহ নেই ডাঙাই। গডফ্রের সামনে 2 মাইল লম্বা একটা সৈকত পড়ে আছে। ঢেউগুলো আছড়ে পড়ছে তীরে। উত্তর আর দক্ষিণে একটা করে খাড়া টিলা। দৈর্ঘ্য এক একটা 5-6 মাইলের কম হবে না। গডফ্রে আন্দাজ করল এটা সম্ভবত কোনো অন্তরীপের শেষ প্রান্ত। সে যাই হোক, সাময়িক আশ্রয় হিসেবে জায়গাটা মন্দ নয়। এবার সাগরের দিকে মনোযোগ দিল গডফ্রে। আশা জাহাজ বা জাহাজের লোকজনকে হয়তো দেখতে পাবে, কিন্তু না, স্বপ্নের কোনো চিহ্ন মাত্র নেই সাগরে। জাহাজটা নেই, লঞ্চটাকেও কোথাও দেখা যাচ্ছে না। সাগর ফাঁকা, কোথাও কেউ ভাসছে না। ব্যাপারটা মেনে নিতে কষ্ট হলেও বাস্তব সত্য হল সে একাই বেঁচে আছে। এখন থেকে সাহস করে প্রতিটি বিপদ একাই সামলাতে হবে। বেঁচে থাকতে হলে ভয় পাওয়া চলবে না। মূলডাঙায় পৌঁছতে হলে বড় আকৃতির পাথরগুলো টপকাতে হবে। পানি ভেঙে হাঁটছে গডফ্রে, কখনো লাফ দিয়ে পার হচ্ছে। পাথরের শেওলা জমেছে, কিছু পাথরের কিনারা ছুরির ফলার মতো ধারালো। কাজেই খুব সাবধানে দেখে শুনে এগুতে হচ্ছে তাকে। এভাবে সিকি মাইল হেঁটে ডাঙায় পা রাখল সে। আস্তে আস্তে সমস্যাগুলো মাথা চাড়া দিচ্ছে। শুকনো কাপড় চোপড় দরকার তার, খিদে পেয়েছে, খাবার দরকার, সঙ্গে কোনো অস্ত্র নেই। হঠাৎ যদি কোনো হিংস্র জানোয়ার বা কোনো জঙ্গলি হামলা করে বসে, নিজেকে সে রক্ষা করবে কিভাবে? নিজেকে তিরস্কার করল গডফ্রে। তার মতো বোকা দুনিয়ায় আর বোধহয় দ্বিতীয়টি নেই। বাড়িতে বসে কি আরামের জীবনযাপন করছিল। মাথায় ভূত চাপল বিশ্ব ভ্রমণে বেরোবে, অ্যাডভেঞ্চারের শখ হল। এখন মজা বোঝো। মামা কোল্ডেরূপ আর বাগদত্তা ফিনার মুখ ভেসে উঠল চোখের সামনে। আর কি কখনো ওদের সঙ্গে তার দেখা হবে? বুকটা কেমন টনটন করতে লাগলো গডফ্রের। চোখ দুটো পানিতে ভরে উঠল। শ্যাওলা ঢাকা পিচ্ছিল পথটুকু পেরিয়ে এলো গডফ্রে। পিছনে পড়ল বালির ডিবি, উঁচু নিচু জমিন, চারদিক নিস্তব্ধ নিঝুম। শুধু নিজের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। হঠাৎ খেয়াল করল মাথার উপর কয়েকটা গাংচিল চক্কর দিয়ে উঠছে। কিছু একটা দেখে থমকে দাঁড়ালো গডফ্রে। সামনে ওটা কি পড়ে আছে বুঝতে পারল না। সিন্ধু দানব? মাত্র 30 কদম দূরে একটা বালির ডিবির ওপাশে কুঁকড়ে পড়ে আছে। বোধহয় কোনো জন্তুই হবে। সাবধানে এগুলো গডফ্রে। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। আরে কি আশ্চর্য! কোথায় জন্তু? এ তো মানুষ। গডফ্রের মুখ থেকে অস্ফুটে দুটো শব্দ বের হল, প্রফেসর টার্টলেট! সামুদ্রিক দানব বলে যাকে ভুল করেছিল সেটা আসলে তার নাচের মাস্টার অধ্যাপক টার্টলেট। ছুটে তার পাশে চলে এলো গডফ্রে। মনে মনে প্রার্থনা করছে, ঈশ্বর ওকে বাঁচিয়ে রাখো। প্রফেসর টার্টলেট এক চুল নড়ছেন না। হাঁটু গেড়ে তার পাশে বসল গডফ্রে। কোমরের লাইফ বেল্টটা একটু ঢিলে করল। তারপর 2 হাত দিয়ে অধ্যাপকের হাত পা ডলতে শুরু করল। ধীরে ধীরে জ্ঞান ফিরে পেলেন টার্টলেট। শিক্ষকের নাম ধরে ডাকল গডফ্রে। স্যার, মিস্টার টার্টলেট! বিড়বিড় করে কি যেন বললেন টার্টলেট। তাকে ধরে ঝাঁকাতে শুরু করল গডফ্রে। ধীরে ধীরে চোখ মেললেন টার্টলেট। স্যার, আমাকে চিনতে পারছেন? আমি আপনার ছাত্র গডফ্রে। টার্টলেট কথা না বললে একবার মাথা ঝাঁকালেন। তারপর ধীরে ধীরে উঠে বসলেন তিনি। চারদিকে চোখ বুলিয়ে দেখছেন। ক্ষীণ হাসি ফুটল তার ঠোঁটে। শরীর সমাধি ঘটেনি, পায়ের তলায় শক্ত মাটি আছে, এটা বুঝতে পেরেই হাসছেন তিনি। গডফ্রের সাহায্য ছাড়াই নিজের চেষ্টাতে সিধে হয়ে দাঁড়ালেন। নাচনে পাঁজরা সচল হল। পকেট বেহালার তারে ছড় টানলেন টার্টলেট। বেহালায় বেজে উঠল বিষণ্ণ একটা সুর। ছাত্র ও শিক্ষক পরস্পরকে আলিঙ্গন করলেন। যাক, ঈশ্বর যা করেন ভালোই করেন। শেষ পর্যন্ত আমরা তাহলে বন্দরে পৌঁছালাম। বিরাট একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ছাত্রের মাথার চুল আদর করে এলোমেলো করে দিলেন তিনি। বন্দর?
এই বিপদেও মনে মনে হাসল গডফ্রে। তবে শিক্ষকের মন খারাপ হয়ে যাবে, তাই তার ভুল ধারণাটা ভেঙে দিতে মন চাইল না। বলল, লাইফ বেল্টটা এবার খুলে ফেলুন স্যার, ওটা কোমরে থাকলে হাঁটা চলায় অসুবিধা হবে। তারপর বেহালাটা রেখে চলুন চারপাশটা ঘুরে দেখি। কিন্তু একটা শর্ত আছে, নিচে উঠে বললেন টার্টলেট। পথে প্রথম যে রেস্তোরাঁ চোখে পড়বে সেটাতেই ঢুকবো আমরা। এত খিদে পেয়েছে মনে হচ্ছে পাগল হয়ে যাব। ডজন খানেক স্যান্ডউইচ আর 2 গ্লাস শ্যাম্পেন এখনই আমার চাই। বেশ, তাই চলুন, প্রথমে একটা রেস্তোরাঁই খুঁজে বের করি। হাসি চেপে বলল গডফ্রে। এখন সবচেয়ে জরুরি কাজ হলো তোমার মামাকে একটা টেলিগ্রাম পাঠানো, বললেন টার্টলেট। রেস্তোরাঁর বেয়ারাকে কিছু বকশিস দিলেই টেলিগ্রাম অফিসে ছুটবে সে। তার পেলে তোমার মামা নিশ্চয়ই খরচা বাবদ টাকা পয়সা পাঠাতে ইতস্তত করবেন না। আমার পকেট তো একেবারে ফাঁকা মাঠ হয়ে গেছে। ঠিক আছে, একান্তই যদি এদেশে টেলিগ্রাম অফিস না থাকে, বকশিস দিয়ে কাউকে ডাকঘরে পাঠালেই চলবে। কি বলেন, চলুন যাওয়া যাক। বালির ডিবিগুলি পেরুল ওরা। গডফ্রের মনে একটা আশা জাগল, জাহাজ ডুবির পর আরোহীরা এদিকটা আশ্রয় নিয়ে থাকলে দেখা হয়ে যেতে পারে। 15 মিনিট পর উপকূলের সরু খাড়িগুলো পেরিয়ে 60-70 ফুট উঁচু একটা ডিবিতে চলল ওরা। এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। কোনো বাধা না থাকায় পূব দিগন্তে চোখ বুলানো সম্ভব হল। উত্তর দিকটা অন্তরীপের মতো ক্রমশ সরু হয়ে গেছে। ওপাশে আর কোনো অন্তরীপ থাকলেও থাকতে পারে, তবে দেখা যাচ্ছে না। একটা ঝর্ণা দেখল ওরা। দক্ষিণ দিক থেকে নেমে এসেছে সৈকতে। এই ডাঙা হয়তো একটা উপদ্বীপ। সেক্ষেত্রে সংলগ্ন জমিন থাকতে পারে শুধু উত্তর বা উত্তর পূবে। এদিকে প্রচুর গাছপালা, ভেতর দিয়ে বয়ে চলেছে পানির ক্ষীণধারা, ঘাসও আছে। তারপর গভীর বনভূমি আর পাহাড়। তবে কোনো বাড়িঘর বা মানুষজন দেখা যাচ্ছে না। মানুষের হাতে তৈরি এমন একটা জিনিসও ওদের চোখে পড়ছে না। এই জায়গা তাহলে কি? এখানে কি আদৌ কোনো কালে মানুষের পা পড়েছে? কি হে গডফ্রে, এ আমরা কোথায় এসে পড়লাম? অবাক হয়ে জানতে চাইলেন টার্টলেট। এদিকে তো আমি কোনো শহর দেখতে পাচ্ছি না। নেই, তাই দেখতে পাচ্ছেন না। শহর না থাক, গ্রাম তো থাকবে, তাই বা কই? তাও নেই। তাহলে এখন আমরা কি করব? হতাশায় প্রায় মুষড়ে পড়লেন টার্টলেট। কি আর করব, আসুন একজোড়া রবিনসন ক্রুশো বনে যাই। একজোড়া রবিনসন ক্রুশো হয়ে যাব? বলেই ছাগল ছানার মতো তিরিং করে একটা লাফ দিলেন টার্টলেট। আমি ক্রুশো? ক্রুশোর অ্যাডভেঞ্চারের কথা স্মরণ করে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লেন তিনি। ওরকম বিপদে তিনি পড়তে চান না। না গডফ্রে, ভুলেও তুমি এ ধরনের ঠাট্টা করবে না আর। ঠিক আছে, করব না, কিন্তু শুধু গল্প করলে কি চলবে? আসুন কাজ শুরু করি। প্রথম কাজ মাথা গোজার একটা ঠাঁই খোঁজা। হ্যাঁ, অন্তত রাতের জন্যে নিরাপদ একটা আশ্রয় দরকার ওদের। তারপর খিদে মেটাবার জন্যে চাই খাবার। শুরু হলো খোঁজাখুঁজি। কিছুক্ষণ পর টার্টলেট বললেন, সত্যি কথা বলতে কি, চোখে অন্ধকার দেখছি আমি। এখানে কোনো মানুষজন আছে বলে মনে হচ্ছে না। আমার সন্দেহ জন্তু জানোয়ারও নেই। সৈকতে অবশ্যই বেশ কিছু পাখি দেখা যাচ্ছে, গাংচিল, শঙ্খচিল, বালিহাঁস, বুনো হাঁস ইত্যাদি। গডফ্রে ভাবছে, পাখি যখন আছে তখন পাখির বাসাও পাওয়া যাবে। পাখির বাসায় পাওয়া যাবে ডিম। একটু খুঁজতেই পাথরের খাঁজে ভাজে বাসাগুলো দেখতে পেল ওরা। ছোট জলাশয়গুলোর কিনারায় সারসার তিতির পাখিও দেখা গেল কয়েকটা। গডফ্রে ভাবছে, বন্দুক থাকলে পাখি শিকার করেও খাওয়া যেত। না, যেত না। পাখির মাংস খেতে হলে সেদ্ধ করতে হবে। আগুন কোথায় যে সেদ্ধ করবে? না, ডিম খোঁজাই ভালো। আর ডিম খুঁজতে গিয়ে পেয়ে গেল ওরা অপ্রত্যাশিত উপহার। সৈকতে ঘুরে বেড়াচ্ছে 10-12টা মুরগি, সঙ্গে 2-3টে মোরগ। ওদেরকে দেখেই ককরক কক করে অভিনন্দন জানালো। কাছেই ঘাসের উপর চড়তে দেখা গেল 5-7টা ভেড়া আর ছাগলকে। মোরগ মুরগি আর চার পেয়ে প্রাণীগুলো নিশ্চয়ই ওদের জাহাজ স্বপ্নর সম্পত্তি। জাহাজ ডুবির সময় সাঁতরে এখানে উঠেছে। মনে মনে ভারী খুশি হল গডফ্রে। এখানে দীর্ঘদিন থাকতে হতে পারে। সেক্ষেত্রে অবলা প্রাণীগুলোর জন্য ঘর তৈরি করতে হবে। বেশি কষ্ট করতে হলো না। বালিহাঁসের একগাদা ডিম সংগ্রহ করল ওরা। টার্টলেট প্রশ্ন করলেন, ডিম কি কাঁচাই খেতে হবে? আগুনটাই এখন সবচেয়ে বেশি দরকার। কার পকেটে কি আছে দেখল ওরা। টার্টলেটের পকেট থেকে তেমন কিছু বেরোল না, শুধু বেহালার জন্যে খানিকটা তার আর রজন। গডফ্রের পকেট থেকে পাওয়া গেল চামড়ায় মোড়া ছুরি। তাতে ফলা ছাড়াও একটা হুক আছে। আছে দাঁতসহ খুদে করাত আর কর্কস্ক্রু। জিনিসটা অনেক কাজেই লাগবে, কিন্তু আগুন জ্বালার কি ব্যবস্থা করা যায়?
শুকনো ডাল ঘষে আগুন জ্বালার চেষ্টা করল ওরা, কিন্তু কোনো লাভ হলো না। অগত্যা বাধ্য হয়ে কাঁচা ডিম খেতে হলো। তারপর ওরা বেরোল আশ্রয়ের খোঁজে। টার্টলেট বিড়বিড় করে কি যেন বলছেন, সম্ভবত অভিশাপ দিচ্ছেন ভাগ্যকে। বনভূমি থেকে একটু তফাতে বিশাল কয়েকটা গাছ পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে। গডফ্রের মনে হলো ওগুলোর কোটরেও আশ্রয় নেওয়া যেতে পারে, কিন্তু অনেক খুঁজেও সেরকম কিছু পাওয়া গেল না। সময় বসে নেই, দিনকে পেছনে ফেলে রাত নেমে আসছে। আশ্রয়ের খোঁজে হাঁটাহাঁটি করায় আবার খিদে পেয়ে গেছে ওদের। উপায় নেই, আবার সেই কাঁচা ডিমই গলা দিয়ে নামাতে হলো। এই গাছগুলোর নিচে কাত হলো ওরা। অবসাদে ভেঙে পড়তে চাইছে শরীর। শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল মোরগের ডাকে। গডফ্রে সঙ্গে সঙ্গে বুঝতে পারল কোথায় রয়েছে সে, কিন্তু টার্টলেট বারবার চোখ রগড়ে বোকার মতো এদিক ওদিক তাকাচ্ছেন। জাহাজডুবির কথা তাকে মনে করে দিতে হলো। আজকের ব্রেকফাস্টও কি কাল রাতের ডিনারের মতো জঘন্য হবে? জিজ্ঞেস করলেন টার্টলেট। হ্যাঁ, কাঁচা ডিম খাওয়া ছাড়া উপায় নেই, বলল গডফ্রে। তবে আশা করছি সন্ধে নাগাদ অবস্থার কিছু উন্নতি হবে। আমি নাচ ভুলে যাচ্ছি, অভিযোগের সুরে বললেন টার্টলেট। ঘুম ভাঙা মাত্র চীনামাটির কাপ ভর্তি সোনালি চা আর মোটা তাজা স্যান্ডউইচ খেতে পাচ্ছিলাম। তোমার মামা আমাকে ভাঙা একটা জাহাজে তুলে নির্বাসনে পাঠালেন। গডফ্রে বেশ ভালোই বুঝতে পারছে যা করার তাকে একাই করতে হবে। নৃত্য শিক্ষক কোনো সাহায্যে আসবেন না। টার্টলেট মনে করিয়ে দেয় কল্ডেরূপের সঙ্গে ফিনার কথাও ভাবল সে। ওরা কি খবর পাবেন যে জাহাজটা ডুবে গেছে? মন থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলে পাখির ডিম বের করল সে। বলল, হাতের কাছে যা পাচ্ছেন আপাতত তাই খেয়ে প্রাণ বাঁচান স্যার। কিছু না খাওয়ার চেয়ে এই বা মন্দ কি? মুখ হাঁড়ি করে টার্টলেট বললেন, আমার পেট খারাপ করলে তোমার মামা দায়ী থাকবেন। গডফ্রে ভাবছে আশ্রয়ের সন্ধানে আবার ওদেরকে বেরোতে হবে, আর জানার চেষ্টা করতে হবে এই ডাঙাটা প্রশান্ত মহাসাগরের ঠিক কোনখানে। সৈকতের আরেক দিকে লোকজন থাকতে পারে, থাকলে এখান থেকে ফেরার কোনো একটা ব্যবস্থা ঠিকই করা যাবে। পুরো সৈকতটা ভালো করে দেখা দরকার। হয়তো একটা বন্দরই পেয়ে যাবে ওরা, সেক্ষেত্রে জাহাজে চড়েই ফিরতে পারবে। আর একান্ত যদি এই ডাঙায় কোনো জাহাজ না থাকে, চলন্ত কোনো জাহাজকে থামানোর চেষ্টাও করা যেতে পারে। টিলার প্রথম সারিটা পার হয়ে দ্বিতীয় সারির মাথায় চড়ার সিদ্ধান্ত নিল গডফ্রে। ওখান থেকে আশা করা যায় পুরো সৈকতটা দেখা যাবে। দ্বিতীয় সারির কাছে পৌঁছাতে ঘণ্টা দুয়েকের বেশি লাগবে বলে মনে হয় না। মোরগদের সুখী পরিবারটি ঘাসের উপর হেঁটে বেড়াচ্ছে। ভেড়ার ছাগলগুলো বনের ভেতর ঢুকে সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে আসছে, যেন খুব মজার একটা খেলা পেয়েছে তারা। এই মোরগ মুরগি আর ছাগল ভেড়াগুলো এখন আমাদের অমূল্য সম্পদ, টার্টলেটকে বলল গডফ্রে। আমি চলে গেলে আপনি এগুলোকে পাহারা দিয়ে রাখতে পারবেন তো? মাথা ঝাঁকিয়ে রাজি হলেন টার্টলেট। তবে কাতর কণ্ঠে জানতে চাইলেন, কিন্তু তুমি যদি পথ হারিয়ে ফেলো গডফ্রে? আমি ঠিকই ফিরতে পারবো, শুধু আপনি এই জায়গা ছেড়ে না নড়লেই হয়। তোমার মামাকে টেলিগ্রাম পাঠাতে ভুলো না, কেমন? এও বলবে যে আমাদের হাত একেবারে খালি। টেলিগ্রাম বা চিঠি দুটোই সমান, বলল গডফ্রে। শিক্ষকের ভুলটা এখনও সে ভাঙতে চাইছে না। শুনছিলেন জুল ফার্নের একটি অ্যাডভেঞ্চার উপন্যাস স্কুল ফর রবিনসন। পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরও সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।